3 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বিকালে মত বিনিময় করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। দিল্লি ও কলম্বো সফর শেষে মঙ্গলবার সকাল 11:15টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, বাংলাদেশে এসেছেন ডোনাল্ড লু। তাকে ঘিরে আবারও বাংলাদেশের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। তবে এবার একটি ব্যতিক্রম হয়েছে। সুপ্রদর্শক, আপনারা জানেন বিরোধী দলগুলো এতদিন আমেরিকার পরে ডিপেন্ডেন্ট ছিল। বিরোধী অনেক দলগুলো তারা পুরোপুরি আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু যখন আমেরিকা নির্বাচনে কোনো হস্তক্ষেপ করলো না এবং আওয়ামী লীগ সরকার যে নির্বাচন করে তারা সরকার গঠন করলো, তারপরে বিদেশের প্রতি অর্থাৎ আমেরিকার প্রতি আস্থা উঠে গিয়েছে বিরোধীদের। তাই ডোনাল্ড লু আসা না আসা তাদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় নয়। সুপ্রদর্শক, এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। ডোনাল্ড লুর আবারও বাংলাদেশের সফর, এটি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে, রাজনৈতিক অঙ্গনে নানাবিধ আলোচনার জন্ম দিয়েছে। নানাবিধ ক্যালকুলেশন হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ, নানান ক্যালকুলেশনে অনেকেই এটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো যাই হোক, আমি যেটি মোটা দাগে বলতে চাই, আজকে আমার আলোচনার বিষয় মূলত দুটো। এক নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী অর্থাৎ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যাকে অনেকেই বাজ পাখি বলে চেনে থাকেন এবং দক্ষিণ এশিয়ার কূটনীতিক পাড়ায় তিনি ব্যাপক পরিচিত এবং প্রভাবশালীও বটে। তো এই ডোনাল্ড লু নির্বাচনের আগেও বাংলাদেশে এসেছিলেন বেশ কয়েকবার, এবং নির্বাচনের পরে তিনি এই প্রথম আবারও বাংলাদেশ সফরে আজকে 14ই মে আজকে তিনি আবারও আসছেন। তো এটি নিয়ে অনেকেই অনেক আশায় বুক বেঁধেছেন। আবার সরকারি দলের এমপি, মন্ত্রী কিংবা হর্তাকর্তা যারা, তারা এটাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো ইতিমধ্যেই সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এসব ডোনাল্ড লুকে আমরা ডেকে পাঠাই নাই। উনি কেন আসছেন সেটাও তিনি ভালোভাবে খোলাসা করেন নাই। তবে তিনি যেটি পরিষ্কারভাবে বলতে চেয়েছেন যে আমেরিকার এসব চাপ, থ্রেটকে আওয়ামী সরকার থোড়াই কেয়ার করে। অর্থাৎ আমেরিকা কি বললো না বললো ইত্যাদি হোয়াট এভার, এসব আওয়ামী সরকারের কাছে ধর্তব্য কোনো বিষয় নয়। এক কথায় আওয়ামী লীগ এই আমেরিকা, জো বাইডেন তাকে কোনোভাবেই কেয়ার করে না, তোয়াক্কা করে না। এরকম একটি কড়া বার্তা দিয়েছেন আওয়ামী লীগের সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি নিয়ে মূলত আমরা কথা বলবো। আরেকটি বিষয় আজকে আমি ইতিমধ্যেই ক্যাপশনে দিয়েছি, শিরোনামে দিয়েছি, সেটি হচ্ছে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সুযোগ তৈরি করে দিলেন। কি সেই সুযোগ, সেটি নিয়েও মূলত আমরা আলোচনা করব। তো যাই হোক, সেই জায়গায় আমরা আসতেছি যে কেন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা বলা যায় উনাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি কেন ওবায়দুল কাদেরকে সুযোগ করে দিবেন। এটা আসলে আমরা বিরোধী শিবিরের একজন রাজনৈতিক নেতা হিসেবে বলেন, কর্মী হিসেবে বলেন, কিংবা একজন যোদ্ধা হিসেবে বলেন, আমরা এটা মেনে নিতে পারি নাই। এমনকি এটা বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা, তারাও মেনে নিতে পারে নাই। আমাদের সাথে নিয়মিতই বিএনপির তৃণমূলের কথা হয়, যোগাযোগ হয়, তারা সবাই এই বিষয়টা নিয়ে অনেকটাই আপসেট কিছুটা বলতে পারেন। এটা আসলে মন থেকে কেউ নিতে পারে নাই। এই জায়গায় বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আরও বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছিল বিএনপি, তৃণমূল এবং বাংলাদেশের আপামর জনগণ যদি বলেন। ওনার কাছ থেকে আরও বলিষ্ঠ ভূমিকা আমরা সবসময় প্রত্যাশা করি বা করেছিলাম। কিন্তু সেই জায়গায় তিনি কেন এমন একটি বক্তব্য দিলেন, আসলে আমার বা আমাদের কারোই বুঝে আসছে না। তো যাই হোক, সেই বিষয়টি নিয়েও আমাদের কথা হবে। তো প্রথমেই আমরা ডোনাল্ড লুর যে বিষয়, সে জায়গায় চলে আসি। তো ইতিমধ্যেই মিস্টার লু আজকে বাংলাদেশে আসছেন। তো মিস্টার লুকে যেহেতু ইতিমধ্যেই আমি বলেছি যে তাকে দক্ষিণ এশিয়ায় অর্থাৎ আমাদের এই এশিয়া মহাদেশে একটা বাজ পাখি হিসাবে সবাই চিনে। অর্থাৎ ডিপ্লোম্যাটিক যে এলাকা বা ডিপ্লোম্যাটিক যে এরেনা, অর্থাৎ কূটনীতিক পাড়ায় তিনি ব্যাপক প্রভাবশালী এবং পরিচিত একজন। এবং তার কূটকৌশল বলেন বা তার কৌশল বলেন, তার তৎপরতা বলেন, যেটাই বলেন না কেন, বা এই দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পট পরিবর্তন হয়েছে। অনেক দেশেই, সেটা আপনার সামনে আমাদের পার্শ্ববর্তী দেশও রয়েছে, অনেক দেশেই তার তৎপরতায় ইতিমধ্যেই পট পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে। তো সেই জায়গায় নির্বাচনের আগে মিস্টার লুকে নিয়ে বাংলাদেশের জনগণ তথা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ব্যাপক আশার আলো সঞ্চার হয়েছিল, জন্ম দিয়েছিল। বিরোধী দলগুলোর মধ্যে এরকম একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা আশার আলো দেখতে পাচ্ছিল যে মিস্টার লুর তৎপরতার বদলতে হয়তো বাংলাদেশে খুব শীঘ্রই একটি পট পরিবর্তন হতে যাচ্ছে, এরকম একটি সম্ভাবনা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল। তো যাই হোক, শেষমেশ আশায় ঘুরে বালি যেটাকে বলা হয়, সেটি আপনারা সবাই দেখেছেন যে লাস্ট অবধি বা শেষ অবধি আমেরিকার যে তৎপরতা, সেটা এক প্রকার স্থবির হয়ে গেছে। তারা আর সেটাকে সামনে এগিয়ে নেয় নাই। কেন নেয় নাই সেই কারণ ইতিমধ্যেই আপনারা পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে নানাবিধ কারণে আর এই যে তৎপরতা বা যে প্রস্তাব, যা আমেরিকার যে রোডম্যাপ, সেটাকে তারা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে নাই বিভিন্ন কারণে, সেটি আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় ডোনাল্ড লু আবার বাংলাদেশে আজকে আসছেন। আবার আমি খবরের কাগজে এটাও দেখলাম যে এবার তিনি কোনো রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন না।
কোনো রাজনৈতিক দলের সাথে না, তবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের হর্তাকর্তাদের সাথে তিনি মিটিং করবেন। তো এটা নিয়ে আওয়ামী লীগ বেশ উৎফুল্ল যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে এবার মিস্টার লু দেখা করছেন না। মিস্টার লু এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথেই মিটিং করবেন শুধুমাত্র, বা সরকারের দায়িত্বশীল বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে। একই সাথে সম্ভবত তিনি ডিনার পার্টিতে যোগ দিবেন মিস্টার সালমান এফ রহমানের বাসায়, সম্ভবত আগামীকাল রাতে। তো এরকম একটি খবরও আমরা দেখেছি যে মিস্টার এফ রহমানের বাসায়, সালমান এফ রহমানের বাসায় তিনি ডিনার পার্টিতে অংশগ্রহণ করবেন। তো আমাদের যেটি মদ্দা কথা সকলের উদ্দেশ্যে, যে এই যে আমাদের অতিমাত্রায় বিদেশ নির্ভরতা, বিদেশিদের দিকে তাকিয়ে থাকা, এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সক্ষমতা আছে, জনগণের সাহস, দেশপ্রেম, শক্তি পুরোটাই আছে, সবই আছে। তো আমরা আসলে কেন ওই আমেরিকার ডোনাল্ড লু, চাইনা, রাশিয়া কিংবা ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকবো? হয় হ্যাঁ, আমিও আশাবাদী ছিলাম নির্বাচনের আগে, আমি অনেক কথা বলেছি আমেরিকার তৎপরতা নিয়ে। তো ওই সময় কেন বলেছি এটা সবাই জানেন, যে বাংলাদেশে এমন একটা পরিবেশ ছিল, আসলে আপনি কথা বলতে গেলে আপনাকে গুম করা হয়, মেরে ফেলা হয়, খুন করা হয়, ক্রস ফায়ার দেওয়া হয়। বাংলাদেশে মিটিং মিছিল করার অধিকার নেই জনগণের, মিছিল করতে গেলে হামলা চালাই, আপনাকে অ্যারেস্ট করে ইত্যাদি। তো এরকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা মনে করেছিলাম যে আমেরিকা এখানে তৎপরতা চালালে বা তাদের পজিটিভ অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের এই গুম, খুন, ক্রস ফায়ার, অপহরণ এগুলো যদি বন্ধ হয়, তাহলে এটি অবশ্যই আমরা ভালো চোখে দেখি এবং এটাকে আমরা এক প্রকারের পজিটিভ হিসাবেই আমরা চিন্তা করি। তো সেই জায়গা থেকে আমরা আসলে তখন আশার আলো আমরা নিজেরাও দেখেছিলাম। তো এটা আমাদের পুরোপুরি সঠিক ছিল না, আমরা স্বীকারও করি যে অতিমাত্রায় বিদেশ নির্ভরতা, বিদেশিদের দিকে অতিমাত্রায় ভর করা, তাকিয়ে থাকা ইত্যাদি এ ধরনের চিন্তা যাদের থাকে, সেই দেশ কখনোই জনগণের শক্তির উপরে ভর করে আসলে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে না। এটি ভুরি ভুরি প্রমাণ আপনারা পৃথিবীর ইতিহাসে অনেক পাবেন, অনেক অসংখ্য এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে এরকম যারা সবসময় বিদেশি শক্তিগুলোর দিকে তাকিয়ে থাকে বা অতিমাত্রায় তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, এরকম যারা বা যেসব দেশে, তারা কখনোই কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে না। তো এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। মিস্টার লু আসছেন, ভালো কথা, তারা যদি আমাদের গণতন্ত্রের পক্ষে কথা বলে কাজ করে আমরা স্যালুট জানাবো। তার মানে এই নয় যে আমরা ওই আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে ঘরে বসে বসে আঙ্গুল চুষবো। এটা যদি আমাদের চিন্তা হয়, তাহলে কোশ্চেন কালেও মুক্তি আসবে না ভাই, কিয়ামত পর্যন্ত মুক্তি আসবে না। আমাদের এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে যে আমেরিকা এসে এখানে এই ফ্যাসিবাদী সরকারকে হটাবে, কিংবা আমরা ক্ষমতায় বসবো, আমাদেরকে চেয়ারটা সুন্দর করে এগিয়ে দেবে আর আপনি যে ওই সুন্দর চেয়ারে বসবেন, এই চিন্তা আমাদের যাদের ভিতরে আছে বা যদি থেকে থাকে, তাহলে কোনোদিনই মুক্তি আসবে না। আমার পরিষ্কার কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের। সুতরাং মিস্টার লু আসুক আর মিস্টার বাইডেন আসুক আর ওই চীনের সি জিনপিং আসুক আর নরেন্দ্র মোদী আসুক, হোয়াট এভার, আমরা কারো তোয়াক্কা করি না, কারো উপরে আমরা ডিপেন্ডেন্ট নই। আমাদেরকে জনগণের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, জনগণের শক্তির উপরে ভর করতে হবে। এটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই কথাগুলো কেন বলছি? কারণ অতীত অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকেই এটাই আজকে চিরন্তন সত্যে পরিণত হয়েছে। এই জায়গায় আমাদের সবচাইতে বলিষ্ঠ ভূমিকায় লিপ্ত হতে হবে। এই জায়গায় যদি আমরা বিন্দু পরিমাণ ছাড় দিই, পিছু টান দিই, কিংবা আমরা হেরে যাই, তাহলে কোশ্চিন কালেও মুক্তি আসবে না। এখন আসুন আরেকটি টপিক আমি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে সুযোগ করে দিলেন। এটার আমি আসলে মানতে পারছি না এবং এটা আসলে আমি কোনোভাবেই মানতে পারছি না। সেটা কি ইতিমধ্যেই দেখেছেন যে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই মুহূর্তে বিরোধী রাজনীতিক যে শিবির, অর্থাৎ বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন বা আন্দোলন সংগ্রাম বলেন, এই আন্দোলন সংগ্রামের সবচাইতে বড় আপনার যদি নেতা বলি কিংবা লিডার বলি, কমান্ডার বলি, যেটাই বলেন না কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই। যেহেতু বিএনপি বাংলাদেশের টপ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতদিন বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন আওয়ামী লীগকে চালাই অদৃশ্য শক্তি। এই যে অদৃশ্য শক্তি, এই শব্দটিতেই আমি ফারুক হাসানের সবচাইতে বড় আপত্তি। এটা আমি মানতে পারছি না। এমনকি আমার মতো বিএনপির অসংখ্য নেতাকর্মী এই জায়গায় আপত্তি রয়েছে তাদের। আমাদের সাথে নিয়মিত কথা হয়, যোগাযোগ হয়, তারাও বলে ভাই এটা নিয়ে আপনারা কথা বলেন। যেহেতু বিএনপির টপ নেতৃত্বের সাথে আপনাদের যোগাযোগ, মিটিং হয়, কানেকশন হয়, কথা হয়, আমরা তো কথা বলতে পারি না, তো আপনারা এই বিষয়টা একটু তুলে ধরবেন। হ্যাঁ, আমি অবশ্যই এটি তুলে ধরবো, আমরা মিডিয়াতেও বলছি এবং এটা বিএনপির সাথে মিটিং আছে, সেই মিটিংয়েও আমরা বলবো। এই যে আওয়ামী লীগকে অদৃশ্য শক্তি চালায়, এই অদৃশ্য শক্তি কারা? এটি কি বিএনপি জানে না? জানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন না? জানে। আওয়ামী লীগ নিজেও জানে, সারা বাংলাদেশের 20 কোটি জনগণ তারাও জানে। তাহলে এই অদৃশ্য শক্তি না বলে আমাদের সেই হক কথাটি, সত্য কথাটি, চিরসত্যটি তুলে ধরতে অসুবিধাটা কোথায়? নাকি ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, ভাসুরের নাম মুখে নেওয়া মানা, এটা যদি হয় তাহলে আমরা ভাই স্বপ্নের আশা দেখাটা আমাদের ছেড়ে দিতে হবে, বিজয়ের আশা দেখা বাদ দিতে হবে। কারণ আওয়ামী লীগের অদৃশ্য শক্তি নয়, আওয়ামী লীগকে চালায় ইন্ডিয়া। আওয়ামী লীগের মূল শক্তি, পাওয়ার হাউস, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, ভারত। এই সত্যটি আমাদের বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবার আগে বলতে হবে যে আওয়ামী লীগকে চালায় ইন্ডিয়া, আওয়ামী লীগের মূল শক্তি মোদী সরকার, ভারত। এই বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে তারা যদি বলতে না পারে, এই জায়গায় আমাদের চরম একটি আপত্তি রয়েছে, বড় আপত্তি রয়েছে। এর ভুরি ভুরি প্রমাণ তো আছে। আওয়ামী লীগ যে ভারতের কেনা দাসে পরিণত হয়েছে, কিংবা তাদের মূল যে পাওয়ার হাউস ইন্ডিয়া, মোদী সরকার, এটার প্রমাণ তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই দিয়েছেন। তিনি নিজেই বলেছেন যে 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন, এই নির্বাচনে ভারত আমাদের পাশে এসে না দাঁড়ালে, আমাদের ঘাড়ে হাত না রাখলে, আমাদের ওই গলায় হাত, কি বলে আপনার কি বলে শোল্ডারে হাত না রাখলে আমরা এই নির্বাচনটা করতে পারতাম না। জনগণ ছাড়া এরকম একটা নির্বাচন কেমনে সম্ভব?
ভারত ছিল বিধায় আমরা করতে পেরেছি। তো এটা তো কাদের সাহেব নিজেই স্বীকৃতি দিয়েছেন। ওই নির্বাচনের আগে আওয়ামী লীগের এক বর্ষিয়ান নেতা, প্রভাবশালী নেতা, তিনি নিজেই বলেছেন আমি ইন্ডিয়ার প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী, বলেন নাই? আওয়ামী লীগের এক বর্ষিয়ান সিনিয়র লিডার। এরপরে ওই নেতাকে বহিষ্কার করা হয় নাই, শোকজ করা হয় নাই, দল থেকে তাকে বিন্দু পরিমাণ কোনো একটা নোটিশ পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে এরপরেও কি আপনাদের প্রমাণের কোনো কিছু বাকি থাকে যে আওয়ামী লীগের মূল পাওয়ার হাউস ইন্ডিয়া? তাহলে এই চিরসত্যটি বিএনপির বলতে সমস্যাটা কোথায়? কেন তারা বলছে না? আমি এই জন্য বিএনপিকে বারবার বলছি যে আপনাদের সমস্যাটা কোথায়, কেন আপনারা এই সৎ সাহসটি নিয়ে বলতে পারছেন না? জিয়াউর রহমান বাংলাদেশের একজন বলিষ্ঠ লিডার ছিলেন, শতভাগ দেশপ্রেমিক একজন নেতা ছিলেন। তার আমলে বাংলাদেশে যে উন্নয়ন এবং যে পরিবর্তনের সূচনাগুলো তিনি করে গেছেন, এই 40 বছরের ইতিহাসে আমরা আর পাই নাই। তিনি কোনো তাবেদারি মান্য করেন নাই, মানেন নাই। তাহলে আজকে সেই জিয়াউর রহমান সাহেবের নিজ হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি কেন বলতে পারছে না? বিএনপি যদি মনে করে থাকে যে আওয়ামী লীগ যেভাবে ভারতের তাবেদারি করে গোলামি করে ক্ষমতার চেয়ারে বসছে, তারাও বসবে, বা ইন্ডিয়া তাদেরকে ক্ষমতার চেয়ারে বসবে, তাহলে ভাই এটা সম্ভব নয়। ইন্ডিয়ার সংবিধানে আওয়ামী লীগ যারা অন্য কোনো দল নেই। অনেকেই বলতে পারেন ভাই আপনি কেন বিএনপির বিরুদ্ধে বলছেন? ভাই এটা বিএনপির বিরুদ্ধে বলা নয়, তারাও মজলুম, আমি তাদের বিরুদ্ধে বলছি না। এটা হচ্ছে পজিটিভ সমালোচনা, ইতিবাচক সমালোচনা, কারণ এটা করতে হবে আমাদের। আমরা মানুষ, আমরা ফেরেশতা নয়, আমাদের ভুল আছে, ত্রুটি আছে, থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের সেই ভুলগুলো শুধরিয়ে সঠিক রোডম্যাপে আমাদের এগিয়ে যেতে হবে, আন্দোলন করে যেতে হবে, পরিবর্তন আসবে। আমি কখনোই বলি না বিএনপির আন্দোলন ব্যর্থ। অনেকেই বলে বিএনপি ব্যর্থ হয়েছে, এই আন্দোলন ব্যর্থ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি তাদের কড়া সমালোচনা করি। বিএনপির আন্দোলন কোনোভাবেই ব্যর্থ নয়, আমাদের আন্দোলন ব্যর্থ নয়, কারণ আমাদের আন্দোলন চলমান, এখনো চলছে। আন্দোলন ব্যর্থ আপনি কখন বলতে পারবেন? যখন কোনো লড়াই, সংগ্রাম, যুদ্ধের পরিসমাপ্তি হয়, তখন আপনি বলতে পারেন ভাই আপনারা যেটা যুদ্ধ করলেন সেই যুদ্ধের ফলাফল কি, কে হারলো, কে জিতলো। তো আমরা যে চলমান আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনকে আমরা বলেছি যে শেষ হয়ে গেল, আন্দোলন শেষ? আমরা তো বলি নাই। আমাদের এই আন্দোলনে অনেকগুলো স্টেজ আছে। তার মধ্যে একটা স্টেজ ছিল 7ই জানুয়ারি পর্যন্ত। ওই 7ই জানুয়ারি পর্যন্ত আমাদের যে স্টেজ বা ফেজ বা স্তর যেটাই বলেন না কেন, সেদিন আমাদের টার্গেট ছিল কোনো মানুষ জাতি, অর্থাৎ মেজরিটি, সিংহভাগ মানুষ যাতে ঘৃণা করে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের এই দামি নির্বাচনকে। তাই করেছে জনগণ। 7ই জানুয়ারি কয় পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে? 4 থেকে 5%। 95 থেকে 96 মানুষ ভোট কেন্দ্রেই যায় নাই, ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই স্টেজ পর্যন্ত আমাদের আন্দোলন সফল। এখন চলছে, আমরা তো বলেছি চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত চলবে। এখন তারপরেও কেন আমি সমালোচনা করছি? কারণ এটি হচ্ছে ইতিবাচক সমালোচনা, এটা করতে হবে আমাদের। এটা না করলে আমরা সবসময় সঠিক পথে থাকতে পারবো না। আমি আবারও বলছি, বিএনপিকে প্রকাশ্যে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। এটাই মুক্তির একমাত্র পথ, এটাই মুক্তির একমাত্র রাস্তা। এই জায়গায় বিএনপি যদি কোনো ভনিতা করে, ছলচাতুরি করে, কিংবা কোনো ধরনের পিছুটান থাকে, আমি একদম রাগ ঢাক না রেখেই বলছি কথাগুলো, তাহলে মুক্তি আশা করাটা অনেক কঠিন। কারণ এই ভারত আওয়ামী লীগকে বারবার জনগণের ভোট ছাড়াই ক্ষমতার চেয়ারে বসাচ্ছে। তাহলে কেন আমরা এদের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করতে পারবো না? হয় যে দেশটা আমাদের এই দেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকারই করে না, মনে আমরা বিশ্বাসই করে না, তো এরকম একটা দেশকে নিয়ে আমাদের কেন প্রশ্ন থাকবে না, কেন আপত্তি থাকবে না? হয় বলেন আপনারা ভাই। আমি যদি একটা কথা বানিয়ে বলি, মিথ্যা বলি, আপনারা ধরিয়ে দিন, অসুবিধা নেই। কিন্তু এই চিরসত্যগুলো আমাদের বলতে হবে ভাই। যারা লাইভটি দেখছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বক্তব্য মেসেজগুলো শেয়ার করে হোক, ডাউনলোড করে ছড়িয়ে দিন, সব গ্রুপে ছড়িয়ে দিন, যাতে তৃণমূল আমাদের এই বার্তাগুলো জানে, বুঝে, শুনতে পায়। কারণ মানুষকে জানাতে হবে, জাগিয়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। আমরা যে আন্দোলন এখন শুরু করেছি এটাই আসল আন্দোলন। এই বাংলাদেশ থেকে আধিপত্যবাদ আগ্রাসন হটাতে হবে। ইন্ডিয়া যেভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে আজকে প্রবেশ করেছে, এদের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। এখন অনেকেই বলতে পারেন ভাই এটা তো অনেক কঠিন, চ্যালেঞ্জিং। আমি বলবো হ্যাঁ চ্যালেঞ্জিং, কিন্তু অসম্ভব নয়। যার প্রমাণ তো 2 দিন আগেই দেখিয়ে দিয়েছেন আমাদের পাশের বন্ধু দেশ মালদ্বীপ। এই মালদ্বীপ ছোট্ট একটি দেশ, মাত্র 6 লক্ষ জনগণ বসবাস করে, আমাদের একটা জেলার সমান। এই মালদ্বীপ যদি তাদের দেশ থেকে চিরতরে ইন্ডিয়াকে উৎখাত করতে পারে, তাহলে আমরা 20 কোটি জনগণ বাংলাদেশে বসবাস করি, বিশাল এক জনগোষ্ঠীর বাংলাদেশ, আমরা কেন পারবো না ভাই? মালদ্বীপ পেরেছে, তাদের ওখানে একটা দেশপ্রেমিক ইমানদার নেতা তারা পেয়েছেন, মিস্টার মইজুর হুঙ্কারে মালদ্বীপ আজকে সফল। সুতরাং আমাদের দেশে ওইরকম একজন নেতাকে বের করতে হবে আমাদের, যার হুঙ্কারে আমরা সকলে মিলে এই দেশ থেকে দাদাবাবুদের উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ। লড়াই চলছে, লড়াই চলবে। দয়া করে কেউ নেতিবাচকভাবে আমার কথা নেবেন না। আমার কথার বিরুদ্ধেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, আমাকে দয়া করে মেসেজ করবেন, অথবা কমেন্টেও জানাতে পারেন। আমি সবসময় ইতিবাচক সমালোচনাকে গ্রহণ করি, পজিটিভ ক্রিটিসিজমকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই আমার সমালোচনা করবেন, গঠনমূলক, ইতিবাচক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আহ্বান, আমার এই লাইভটি, আমাদের এই বার্তা মেসেজগুলো শেয়ার করে হোক, ডাউনলোড করে হোক, ছড়িয়ে দেবেন। মানুষকে জানাতে হবে, জাগিয়ে তুলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদর্শক, গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।